সবাই কেমন আছো? আশা করি ভালো আছো সবাই। একদম পার্টিকুলারলি পয়েন্টে চলে আসি যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের পরীক্ষা তোমরা জানো শুরু হতে চলেছে এবং যারা যারা এই মুহূর্তে পিএসসির ইন্টারভিউ দিচ্ছ জুনিয়র ইঞ্জিনিয়ারের, আর যারা যারা ইন্টারভিউ এখন কয়েকজনের বাকি আছে তাদের প্রত্যেককেই বলছি, প্রত্যেকের জন্যই আমার শুভেচ্ছা রয়েছে। যেটি বিষয় সেটা হচ্ছে যে ধরনের প্রশ্ন আসছে নিশ্চয়ই তোমরা তোমাদের বন্ধু বান্ধবের থেকে ফোন বা যারা ইন্টারভিউ দিচ্ছে তাদের থেকে জানতে পারছো। তুমি সব কথাকে একদম পুরোটা সিরিয়াস নেওয়ার দরকার নেই। অনেকেই বাড়িয়ে কমিয়ে কথাগুলো বলে, কিন্তু নিজের প্রিপারেশনটা প্রপার থাকলে কোনো অসুবিধা নেই। আজকে একদম যে জিনিসটা নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে হাইড্রোলিক্সের একদম বেশ কিছু পার্ট। আমার নিজস্ব শিক্ষকতা জীবনে দেখতে পেয়েছি যে বেশিরভাগ স্টুডেন্টের কিন্তু সবথেকে উইক পয়েন্ট হচ্ছে আমার এই হাইড্রোলিক্সের পার্টটা। একদম আমি তাহলে কী পড়বো? তা আমার একদম প্রথমে যে জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে, হাইড্রোলিক্সটা কী সেইটা আমি পড়ব। হাইড্রোস্ট্যাটিক্সটা কী এটা আমি পড়ব, ঠিক আছে? আর আমি কি পড়বো? হাইড্রোডাইনামিক পড়ব। ওকে, তাহলে আমি হাইড্রোলিক্স পড়লাম। হাইড্রোলিক্সকে আমি যে দুটো পার্টে স্ট্যাটিক আর হাইড্রোডাইনামিক যে দুটো পার্টে ভাগ করেছি সেইগুলো আমি পড়লাম, ঠিক আছে? এবার আমি হাইড্রোলজি পড়ব, ওকে, হাইড্রোমেট্রি পড়ব, হাইড্রোগ্রাফি পড়ব, ঠিক আছে? তাহলে আমি কি পড়ছি? আমি হাইড্রোলজি পড়ছি, হাইড্রোমেট্রি পড়ছি, হাইড্রোগ্রাফি পড়ছি। দেখো, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের পরীক্ষায় এটুকু ক্লিয়ার, জুনিয়র ইঞ্জিনিয়ার যারা পরীক্ষায় যা কাট অফ মার্কস এসছে সেটা দেখে যে আমার কিন্তু প্রশ্ন সোজা হোক বা শক্ত হোক, কেউ কিন্তু 1 ইঞ্চি জমি ছাড়বে না, লড়াইটা কিন্তু হাড্ডাহাড্ডি হবে। সুতরাং আমাকে কিন্তু একদম প্রপারলি জিনিসগুলোকে দেখে শুনে বুঝে কাজগুলো করতে হবে। সুতরাং হাইড্রোলিক্সে ঠিক কী টাইপের প্রশ্ন আসবে বা কী পড়বো, এই ব্যাপারগুলোই নিয়েই কিন্তু বেশিরভাগ স্টুডেন্টরা ঘেটে থাকে। আজকে আমি তোমাদের একটা সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করছি। হাইড্রোলিক্স একটা বড় চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে আজকে আমি একটা পার্ট বলবো যেখান থেকে আবার পড়া যেতে পারে, যা যা জিনিসগুলো আমার একটুখানি কনসিডার করতে পারা যেতে পারে, আমি দেখেছি যেগুলো থেকে প্রশ্ন আসে সেইগুলোকে কিন্তু একটু পড়তে হবে। আমি পার্টগুলো বলছি, সেগুলোকে পড়ে নিয়ে তার ডিটেলটা পড়তে হবে। সেই রিলেটেড প্রশ্নগুলো আমার বই থেকে সলভ করতে পারি আমরা, ঠিক আছে? এছাড়া আমি কিছু প্রশ্ন আলোচনা করব যেগুলো তোমাদের জন্য আশা করি উপকারী হবে। সুতরাং আর ব্যাপারটাকে নিয়ে না করে একদম পার্টিকুলার পয়েন্টে চলে আসা যাক। একদম আমি তাহলে কী পড়বো? তা আমার একদম প্রথমে যে জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে, হাইড্রোলিক্সটা কী সেইটা আমি পড়ব। হাইড্রোস্ট্যাটিক্সটা কী এটা আমি পড়ব, ঠিক আছে? আর আমি কি পড়ব? হাইড্রোডাইনামিক পড়ব। ওকে, তাহলে আমি হাইড্রোলিক্স পড়লাম। হাইড্রোলিক্সকে আমি যে দুটো পার্টে স্ট্যাটিক আর হাইড্রোডাইনামিক যে দুটো পার্টে ভাগ করেছি সেইগুলো আমি পড়লাম, ঠিক আছে? এবার আমি হাইড্রোলজি পড়ব, ওকে, হাইড্রোমেট্রি পড়ব, হাইড্রোগ্রাফি পড়ব, ঠিক আছে? তাহলে আমি কি পড়ছি? আমি হাইড্রোলজি পড়ছি, হাইড্রোমেট্রি পড়ছি, হাইড্রোগ্রাফি পড়ছি। হাইড্রোগ্রাফিকে আবার জানো তোমরা দুটো ভাগে ভাগ করতে পারি আমরা, একটা হচ্ছে ওয়াটার সার্ভে আর একটা হচ্ছে হাইড্রোগ্রাফ। এইবার সেই দুটোর পার্টও আমরা পড়ব। আমি তোমাদের একটা কথা বলে দিচ্ছি, এই পড়তে গিয়ে তোমার যদি মনে হয় যে আমি কোনো পার্ট বা আমি যে আলোচনাগুলো বলছি, যে পয়েন্টগুলো বলছি সেগুলো আমি তোমাকে এখন যদি প্রত্যেকটা সংজ্ঞা বলতে থাকি সেটাকে বোঝাতে চাই, সেটা হচ্ছে লং একটা প্রসেস। আমি সেটা করছি না। প্রত্যেকটা জিনিস বইতে আছে, প্রত্যেকটা জিনিসই কিন্তু ওয়েল এক্সপ্লেন করা আছে। তোমাদের তাতেও যদি কোনো জায়গায় মনে করো যে আমি ঠিক বুঝতে পারছি না, এই জায়গাটা একটুখানি বলে দিলে ভালো হয়, আমাকে কমেন্ট বক্সে লিখো, আমি নিশ্চয়ই ব্যাপারটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আমি শুধু তোমাকে বলে দিচ্ছি যে আমি হাইড্রোলজিতে কি জিনিস নিয়ে আলোচনা করব বা কি জিনিস আমি পড়লে আমার ভালো হয়। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের যে পরীক্ষা আসছে বা ইন্টারভিউয়ের যে প্রশ্নগুলো বাই চান্স যদি হাইড্রোলজি নিয়ে করে, বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরীক্ষাতে তো থাকেই। সুতরাং এই পার্টগুলো নিয়ে আমি দেখে নিয়েছি যেগুলো, সেটাই আলোচনা করছি।
এরপরে যে জিনিসটা পড়বো এনার্জি ফিল্ড বা এনার্জি লাইন হাইড্রোলজিতে পড়বো, ঠিক আছে। এনার্জি হেড পড়বো, ওয়ার্কিং হেড পড়বো, এনার্জি গ্রেডিয়েন্ট পড়বো। এনার্জি লাইন বললাম তো পড়তে হবে, ফ্লো লাইন পড়তে হবে, এন্ট্রান্স লস পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা, মানে যে কটা লসেস আছে আমার, এন্ট্রান্সের লসেস হতে পারে, এক্সপ্যানশনের লসেস হতে পারে, বেন্ডের লস হতে পারে, এই লসেসগুলো আমি পড়বো, যে যে টাইপের লস হচ্ছে এবং তার ফর্মুলাগুলোকে মনে রাখতে হবে, ঠিক আছে। এছাড়া আমার অ্যাপ্রোচে ভেলোসিটি কী হচ্ছে, ভেলোসিটি অফ অ্যাপ্রোচ, ভেলোসিটি অফ রিট্রিট, এগুলো পড়বো। টেল ওয়াটারটা আমায় দেখতে হবে, ভ্যানাকন্ট্রাটা আমায় জানতে হবে, এন কন্ট্রাকশান জানতে হবে, আপলিফট জানতে হবে, ন্যাপ জানতে হবে, স্পিলওয়ে জানতে হবে, সাইফন জানতে হবে। ওকে, ঠিক আছে। আমি কিন্তু পরপর বলে গেলাম। অ্যাকচুয়ালি আমি স্টুডেন্টদের যখন পড়াই এই প্রত্যেকটা পার্টি এক্সপ্লেন করতে করতে পড়াই, কিন্তু যেহেতু এই পরিসরে এটা বলা যায় না এতটা, সুতরাং তোমাদের যদি কারোর কোনো পার্ট পড়তে গিয়ে, বই তো তোমাদের কাছে সবার কাছে আছে, সুতরাং বই পড়তে গিয়ে কারোর যদি মনে করো যে এটা আমি বুঝতে পারছি না, এটা একটু এক্সপ্লেন করুন, আমি অবশ্যই তোমাকে সেটা অবশ্যই আমি এক্সপ্লেন করব। এছাড়া আর কি কি যন্ত্রের মধ্যে পড়বো, ম্যানোমিটার পড়বো, পিজোমিটার পড়বো, পিটর টিউব পড়বো, ভেঞ্চুরি টিউব পড়বো, ভেঞ্চুরি মিটার পড়বো, ভেঞ্চুরি ফিল্ম পড়বো। ওকে, এছাড়া ড্রপ পড়বো, শুট পড়বো। আর তো ওই অ্যাকিউডাক্টের পার্ট নিয়ে তো আর কি বলবো, অ্যাকিউডাক্ট, অ্যাকিউফিউজ, অ্যাকিউটার্ড, এগুলো তো আমি অলরেডি বলেছি, সুতরাং অ্যাকিউডাক্টটা আমি ভালো করে পড়ে নেবো, ঠিক আছে। এই অ্যাকিউডাক্টটা পড়বো, অ্যাকিউডাক্টটা সাইফন অ্যাকিউডাক্ট কী করতে কী এর ডিটেল এইগুলোকে পড়বো যেগুলো আছে, হ্যাঁ। এছাড়া আমি আর কি কি পড়বো, আমি খুব শর্টে তোমাদের কিন্তু পয়েন্টগুলো বলছি। দেখো, একটা হাইড্রোলিক্সের মধ্যে প্রচুর জিনিস আছে, আমি একদম তোমাকে পার্টিকুলার জায়গা বলছি যে পয়েন্টগুলোকে তোমায় পড়তে হবে। এছাড়া আমি যেগুলো পড়তে চাই হবে আমাদের, একটা হচ্ছে হাইড্রোলিক মিন রেডিয়াস অর ডেপথ, এটা দেখতে হবে। এছাড়া পেরিনিয়াল সোর্স অফ ক্যানেল, নন পেরিনিয়াল সোর্স অফ ক্যানেল, আচ্ছা, লিফট ওয়াটার সাপ্লাই সিস্টেম পড়তে হবে, স্টেডি ফ্লো পড়তে হবে, ইউনিফর্ম ফ্লো পড়তে হবে, ক্রিটিক্যাল ভেলোসিটি পড়তে হবে, সাউন্ডিং পড়তে হবে, স্ট্যান্ডিং ওয়েভ পড়তে হবে, হাইড্রোলিক জাম্প পড়তে হবে, হাইড্রোলিক ড্রপ পড়তে হবে, ওয়্যার পড়তে হবে, কন্ট্রাক্টেড ওয়্যার পড়তে হবে, সাপ্রেসড ওয়্যার পড়তে হবে, ক্রিস্ট পড়তে হবে, অ্যাপ্রন পড়তে হবে। অ্যাপ্রন নয় কিন্তু অ্যাপ্রন নয়, যেটা আমাদের কালভার্ট বা ব্রিজে এক্সট্রা বেরিয়ে থাকে তলায়, মানে জলটা যাওয়ার জন্য, স্কোয়ারিং বা পুরোকে আটকানোর জন্য। কার্টেন ওয়াল পড়তে হবে, বাফল ওয়াল পড়তে হবে, ফ্রিবোর্ড জানতে হবে, অ্যাফ্লেক্স জানতে হবে। অ্যাফ্লেক্সে তো জানোই নিশ্চয়ই যে আমার ওই যখন রাইজ অফ ওয়াটার লেভেল ডিউ টু অবস্ট্রাকশন অফ এনি প্লেস অ্যাক্রস দ্য ক্যানেল যেটা থাকে, সেটাতে আমার অ্যাফ্লেক্স আসতে পারে। আচ্ছা, আমার এছাড়া অগি পড়তে হবে, অগি শেপ পড়তে হবে, বিভিন্ন পিএইচ ভ্যালু পড়তে হবে, পিএইচ ভ্যালু বিভিন্ন জনের জন্য কী থাকে সেটা পড়তে হবে, গ্র্যাভিটি ওয়াটার সাপ্লাই পড়তে হবে, ক্রিপ পড়তে হবে, কেভিং পড়তে হবে, সিপেজ পড়তে হবে। একসঙ্গে তোমাদের অনেকটা বললাম, তোমাদের হয়তো মনে হতে পারে স্যার বলছেন কন্টিনিউয়াস এই ব্যাপারগুলোকে, কিন্তু এই প্রত্যেকটা জিনিসই কিন্তু ইম্পর্ট্যান্ট, এই প্রত্যেকটা জিনিসের থেকেই কিন্তু প্রশ্ন আসে, ঠিক আছে। যেমন আমি তোমাকে একটা ছোট্ট প্রশ্ন বলি, কিছু কিছু জিনিস আছে, এছাড়া ধরো টুকিটাকি প্রচুর প্রশ্ন আসে যেগুলো আমরা অনেক সময় মিস করে যাই। যেমন আমি তোমাকে একটা জিনিস, তোমার প্রশ্ন খুব কমনলি প্রশ্ন হয় কিন্তু বেশিরভাগ ছেলেপুলে ভুল করে, কোন ধরনের ভাল্ব হুইচ অ্যালাউ দ্য ওয়াটার ইন ওয়ান ডাইরেকশন অনলি, কোন ওয়ান ডাইরেকশানে কোন ভাল্ব অ্যালাউ করে, এই জিনিসটা হয়। কেউ বলে সুইচ ভাল্ব আমি খুলে দিলাম একই দিকে গেল, অন্যদিকে ফিরবে না। কেউ বলে স্কোর ভাল্ব, এরকম নানাজন নানা কথা বলে, উত্তরটা হচ্ছে কিন্তু রিফ্লাক্স ভাল্ব, ঠিক আছে। এই ধরনের বেশ কিছু আমি ট্রিকি প্রশ্ন বা কিছু ধরনের প্রশ্ন থাকে, যে প্রশ্নগুলো আমি মোটামুটি দেখেছি ছেলেপুলেরা ভুল করছে, সেই জিনিসগুলোকে আমি তোমাদের আজকে বলছি। একটা সোয়ারের প্রশ্ন করি, দ্য সোয়ার দ্যাট আনলোডস দ্য সুয়েজ অ্যাট দ্য পয়েন্ট অফ ট্রিটমেন্ট, তাহলে যে সুয়েজটাকে আনলোড করছে ট্রিটমেন্টের কাছে, সেই সোয়ারটাকে কি বলে? সেই সোয়ারটাকে বলে আউটফল সোয়ার, ঠিক আছে। ইমফ ট্যাঙ্কের ব্যাপারটা একটু জানো। ইমফ ট্যাঙ্কটা কি? দ্য সোয়েজ ট্রিটমেন্ট ইউনিট ইন হুইচ অ্যানারোবিক ডিকম্পোজিশন
অফ অর্গানিক ম্যাটার ইজ ইউজড ইজ কল্ড ইমফ ট্যাঙ্কস। ঠিক আছে, এই ইমফ ট্যাঙ্কসটা কিন্তু আসে। কেমন? আচ্ছা, ইমফ কোন ব্যাপারটা একটু দেখো। ইমফ কোনটা কী কারণে মেজার হয়? ইমফ কোন সাধারণত সেটেলেবল সলিডস যেটা আছে সেই সেটেলেবল সলিডসটা মেজার করতে ইমফ কোনটা আমার কাজে লাগে। ঠিক আছে, স্কিমিং ট্যাঙ্কটা একটু দেখে রাখবে যে স্কিমিং ট্যাঙ্কটা কী কারণে ব্যবহার হয়। সাধারণভাবে স্কিমিং ট্যাঙ্কটা ওই গ্রিজ বা অয়েল এগুলো ওই জলের মধ্যে তো থাকে, এইগুলোকে রিমুভ করার জন্য স্কিমিং ট্যাঙ্কটা ব্যবহার হয়। ঠিক আছে, এই ধরনের ছোট 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 প্রশ্ন তোমাদের করবে, এবং তোমরা যদি এই ডিটেলিংটা একটু পড়ে রাখো তাহলে তোমাদের ক্ষেত্রে সুবিধা হবে। সার্চ ট্যাঙ্ক নিশ্চয়ই জানো, সার্চ ট্যাঙ্ক নিয়ে বলতে হবে না যে আমার বেসিক্যালি আমার ওয়াটার হ্যামারটাকে গার্ড করে সার্চ ট্যাঙ্ক। ঠিক আছে, এছাড়া বিওডি সিওডি বা পার্টগুলো তো আমাদের এর মধ্যেই জলের মধ্যেই ঢুকে যাচ্ছে, সেগুলো পরে আমি বলবো তোমাদের কাছে। ঠিক আছে, এইবার বিভিন্ন জিনিসের জন্য যে ফর্মুলাসগুলো আছে সেগুলোকে একটুখানি দেখে নিতে হবে। তোমাদের বিভিন্ন ধরনের হেডগুলো দেখতে হবে। হ্যাঁ, যে ভেলোসিটি হেড, স্ট্যাটিক হেড, ফ্রিকশনাল হেড, এইগুলো আমাদের কিন্তু দেখে নিতে হবে। ঠিক আছে, টোটাল ডায়নামিক হেড কাকে বলবো, টোটাল ডায়নামিক হেডে কতটা হতে পারে, এগুলোকে আমাদের দেখে নিতে হবে। এবার আমরা যখন ওপেন চ্যানেলের ক্ষেত্রে যে কোনো হাইড্রোলিক স্ট্রাকচারে, একটা ওপেন চ্যানেলের ক্ষেত্রে হাইড্রোলিক স্ট্রাকচারে আমরা কিভাবে মেজার করব, ট্রায়াঙ্গুলার ওয়ার বা ভি নচের সাহায্যে, রেক্ট্যাঙ্গুলার ওয়ার বা ট্রাপিজয়েডাল ওয়ারের ক্ষেত্রে কিভাবে মেজার করব, এগুলোকে আমাদের কিন্তু দেখে নিতে হবে। কেমন? এবার দেখো, ভি নচের ক্ষেত্রে ট্যাঙ্গুলার ভি নচ তোমার 90 ডিগ্রির হতে পারে, 60 ডিগ্রির হতে পারে, 30 ডিগ্রির হতে পারে। এগুলোর প্রত্যেকটার ক্ষেত্রে প্রত্যেকটার একটা করে ফর্মুলা আছে। কোয়ান্টিটি কতটা বেরোচ্ছে, কোয়ান্টিটি অফ ওয়াটার আমার কতটা পাস করছে। ঠিক আছে, ওই যে এটা মেজার করার জন্য আমার দেখবে যখন একটা টিউবওয়েলের কতটা আমার ইল্ড বার করছি, তখন কিন্তু বার করার জন্য আমি দেখবে ভি নচ লাগিয়ে ইল্ড বার করা হয়। তখন কিন্তু এই ভি নচে কত ডিগ্রির ভি নচ, সেই অনুসারে কিন্তু এই ফর্মুলাগুলো ইউজ হয়। সেক্ষেত্রে কিন্তু যেমন 90 ডিগ্রি যদি ভি নচ হয়, তাহলে সেক্ষেত্রে কোয়ান্টিটির ফর্মুলাটা কি? এটা খুব কমন ফর্মুলা, তোমরা সবাই জানো নিশ্চয়ই, তবু আমি একবার বলে দিই। কিউ ইকুয়াল টু 1.4 H⁵ আর এটাই যদি 60 ডিগ্রি হয়ে যায়, কিউ ইকুয়াল টু 0.819 H⁵। সুতরাং এই ফর্মুলাগুলোকে একটু মনে রাখতে হবে। ঠিক আছে, রেক্ট্যাঙ্গুলার নচ হলে আমাদের কী ধরনের কী হবে সেগুলোকে আমাদের দেখে নিতে হবে। এবার আসি অরিফিস হয়। অরিফিসের ক্ষেত্রে আমরা মেজারের ক্ষেত্রে যেমন ভি নচ লাগাতে পারি, সেরকম আমরা মেজারের ক্ষেত্রে আমরা অরিফিসও লাগাতে পারি। অরিফিসের মধ্যে কী ধরনের অরিফিস হতে পারে? অরিফিস কী ধরনের হয়? এক ধরনের অরিফিস হয় শার্প এজ অরিফিস। শার্প এজ অরিফিসের ফর্মুলাটা কী হয়? শার্প এজ অরিফিসের ফর্মুলাটা হয় কিউ ইকুয়াল টু CA√2GH। এটা আমরা জানি। এ হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া, কিউ হচ্ছে নিশ্চয়ই বুঝতে পারছো কোয়ান্টিটি অফ ওয়াটার ইন মিটার কিউব পার সেকেন্ড, আর সি হচ্ছে একটা শার্প এজের জন্য জেনারেলি একটা কনস্ট্যান্ট ধরা হয়, তার ভ্যালুটা সাধারণত 0.62 ধরা হয়। ঠিক আছে, এটা বলে দিলাম। আর যদি এটা শ্যালো ওয়াটার হয় তাহলে সিটা কত হবে? শ্যালো ওয়াটারের ক্ষেত্রে সিটা হবে কিন্তু 0.57। ওকে, এটা গেল আমার শার্প এজ অরিফিস। এছাড়া আমাদের কী ধরনের অরিফিস হতে পারে? এছাড়া আমাদের বেল মাউথ অরিফিস হতে পারে। এবার সারপেজ অরিফিসের ব্যাপারে কিন্তু অনেকটা আছে, সারপেজ অরিফিসটা কিন্তু একটু দেখে নেবে। এছাড়া আমাদের হতে পারে বেল মাউথ অরিফিস। বেল মাউথ অরিফিসের ক্ষেত্রে ফর্মুলাটা কী হচ্ছে? কিউ ইকুয়াল টু 0.97A ইন্টু √2GH। এগুলো কমন ফর্মুলা, এগুলো তোমরা নিশ্চয়ই দেখে থাকবে। এখানে জিটা হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, ওই জানোই নিশ্চয়ই 9.81 ইন্টু মিটার পার সেকেন্ড। তা এটা জানো। এছাড়া কী ধরনের আমার অরিফিসের প্রবলেম অরিফিসের থাকতে পারে? যদি সাবমার্জড অরিফিস হয়, সাবমার্জড অরিফিসের ফর্মুলা হচ্ছে কিউ ইকুয়াল টু CA√2GH। ঠিক আছে, এই আর কি আমাদের থাকছে। এক্ষেত্রে এক্ষেত্রে সি এর ভ্যালুটা হচ্ছে 0.62। এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার অরিফিসের ক্ষেত্রে। আর পার্শিয়ালি সাবমার্জড হতে পারে। ঠিক আছে, এছাড়া ফ্লিউমসের ব্যাপারটা পড়ে নেবে। ঠিক আছে, আচ্ছা, স্ট্যান্ডিং ওয়েভ ফ্লিউম কাকে বলবো, এই পার্টগুলো। এছাড়া ভেঞ্চুরি ফ্লিউম কাকে বলবো,
পার্শিয়াল ফ্লুম কাকে বলবো, এগুলোকে পড়তে হবে। ঠিক আছে, আর ওপেন চ্যানেলে আসি। ওপেন চ্যানেলের ক্ষেত্রে আমার অবশ্যই ম্যানিংসের ফর্মুলাটা পড়তে হবে, সবার নিশ্চয়ই মনে আছে, তাও আমি তোমাদের একটু স্মরণ করিয়ে দিই। ভি ইকুয়াল টু 1/n ইন্টু 1 ইন্টু r টু দি পাওয়ার 2/3 s টু দি পাওয়ার হাফ। আর নিশ্চয়ই বোঝানোই হাইড্রোলিক মিন ডেপথ, হ্যাঁ, আর এস হচ্ছে তোমার হাইড্রোলিক স্লোপ, আর এনটা তো তুমি জানোই, ওই কাটার্স ম্যানিংস তোমার এটা কনস্ট্যান্ট, ভ্যালু অফ এন হচ্ছে আমার কনস্ট্যান্ট, সেখানে হচ্ছে কাটার্স বা ম্যানিংস ফর্মুলার ক্ষেত্রে এখানে এনটাকে আমরা ইউজ করে থাকি, যে 1/n যেটা বললাম। এটা সাধারণত আমরা বিভিন্ন জিনিসের জন্য এনের বিভিন্ন রকম মান আছে। যেমন হচ্ছে তোমার যদি আমি এটা গ্লেস কোটিং বা এনামেল টিম্বারের ক্ষেত্রে হয় তাহলে 0.010 হতে পারে। আচ্ছা, এটা যদি ম্যাসোনারির ক্ষেত্রে হতে পারে সেটা 0.018 হতে পারে। স্টোন ওয়ার্কসের ক্ষেত্রে এটা 0.015 হতে পারে। আর্থের ক্ষেত্রে এটা 0.020 হতে পারে। তাহলে বেসিক্যালি এনটাকে যদি কিছু না নেওয়া থাকে তাহলে 0.015 ধরে নেবে, কিন্তু সাধারণত এনটা বলা থাকে, সুতরাং অসুবিধা হওয়ার কথা নয়। এবার আসি পাইপসের ক্ষেত্রে। পাইপসের ক্ষেত্রে আমরা জেনারেল ফর্মুলা, ফ্রিকশন অফ পাইপসের ক্ষেত্রে জেনারেল ফর্মুলাটাকে আমাদের কিন্তু মনে রাখবো। জেনারেল ফর্মুলাটা আমি বলে দিচ্ছি। ডার্কেস্ট ফর্মুলা, হ্যাঁ, বা ওয়েব্যাক্স ডার্কেস্ট অ্যান্ড ওয়েব্যাক্স ফর্মুলা যেটা, সেটা খুব জেনারেল ফর্মুলা, যে আমার এইচ মানে হচ্ছে আমার যে হেডটা হচ্ছে সেটা কত হচ্ছে, এইচ ইকুয়াল টু 4 FLV²/2GD। ঠিক আছে, এবার এখানে আমি প্রত্যেকটা পার্টি তোমরা জানো, তবু আমি একবার এক্সপ্লেন বলে দিচ্ছি। এফ হচ্ছে একদম কত হচ্ছে, কোএফিশিয়েন্ট হচ্ছে নিউ অর ক্লিন সারফেসের ক্ষেত্রে আমার সাধারণত 0.005 নেওয়া হয়, আর ওল্ডের ক্ষেত্রে হয় 0.010। ওকে, এল নিশ্চয়ই বুঝতে পারছো, লেন্থ অফ পাইপ, ওই FLV²/4 FLV²/2GD এলটা হচ্ছে লেন্থ অফ পাইপ, ডি হচ্ছে ইন্টারনাল ডায়ামিটার, মিটারে হবে অবশ্যই, ভিটা জানোই ফ্লো মিটার পার সেকেন্ড, আর জি হচ্ছে আর অ্যাক্সিলারেশন অফ গ্র্যাভিটি 9.81 মিটার পার সেকেন্ড। এই ফর্মুলাগুলো তুমি যে কোনো হাইড্রোলিক্সের বইতে দেখতে পাবে। তবে আমি এই কারণেই বলছি, এই ফর্মুলাগুলোকে মনে রাখতে হবে, ছোট ছোট অঙ্ক দিতে পারে, দিয়ে তোমাকে বলতে পারে এইগুলোর ক্ষেত্রে। আর একটা কি ফর্মুলা, খুব কমন ফর্মুলা, হ্যাজান উইলিয়ামস ফর্মুলা। এই মুহূর্তে পাইপ লাইনের ক্ষেত্রে যাবতীয় কাজকর্ম যে ফর্মুলার ক্ষেত্রে করা হয় সেগুলো কিন্তু সবকটাই ওই হ্যাজান উইলিয়ামস ফর্মুলায় করা হয়। সেখানে কিন্তু তোমার ওই লসেসগুলো মনে রাখতে হবে, এন্ট্রান্স লসেস কোন জায়গায়, কন্ট্রাকশানের ক্ষেত্রে যে লস, বেল মাউথের ক্ষেত্রে যে লস, সাডেন এনলার্জমেন্টের জন্য যে লস, সাডেন কন্ট্রাকশানের জন্য যে লস, ডিউ টু অবস্ট্রাকশনের জন্য যেটা হতে পারে, ডিউ টু বেডস অ্যান্ড এলবোজের ক্ষেত্রে যেটা হতে পারে, সেক্ষেত্রে কিন্তু এগুলোকে একটু কনসিডার করে দেখে নিতে হবে। ঠিক আছে, আর এই বিভিন্ন হেড লসের ক্ষেত্রে যে ফর্মুলাগুলো আছে সেগুলো আমরা দেখে নেব। ঠিক আছে, আর আমরা পাইপের ফ্লোর ক্ষেত্রে সিরিজ পাইপের ফ্লো বা কম্পাউন্ড পাইপের ফ্লো, এই বিভিন্ন নর্মাল পাইপ তো ফ্লো আমরা জানি, কিন্তু যদি কম্পাউন্ড পাইপের ফ্লো হয় সেটা সিরিজে আছে না সিরিজে নেই, সিরিজে না থাকলে সেটাকে কিভাবে, তার ফর্মুলাটা কি হয়, আর যদি কম্পাউন্ড পাইপ সিরিজে না থাকে তার ক্ষেত্রে আবার ফর্মুলাটা কি হয়, এগুলোকে কিন্তু আমাদের জেনে নিতে হবে। ঠিক আছে, আর পাইপ ডিসচার্জ আমরা বার করব কি করে সেটা আমাকে জেনে নিতে হবে। পিটর টিউবের ফাংশনটা অবশ্যই আমরা জেনে নিতে হবে আমাদের। ঠিক আছে, এবার আমি কয়েকটা প্রশ্ন তোমাদের একটু আলোচনা করে নিই, সেগুলো আমার মনে হয় আচ্ছা, আর একটা হচ্ছে ফ্লো মিটার, অবশ্যই ফ্লো মিটারটাকে দেখে নিতে হবে। ঠিক আছে, যে একটা পাইপের ফ্লো মিটারটা, হ্যাঁ, মানে নর্মাল ফ্লো মিটার, কন্ট্রাক্টেড ফ্লো মিটার, নন কন্ট্রাক্টেড ফ্লো মিটার, এগুলোকে আমাদের কিন্তু দেখে নিতে হবে। ঠিক আছে, প্রত্যেকটার জন্য ফর্মুলাজ আছে, সেগুলোকে আমাদের একবার উল্টে নিতে হবে। এইগুলো হচ্ছে বেসিক জিনিস আমার হাইড্রোলিক্সে, আমি কি কি পড়বো, একদম বেসিক জিনিস, আমি এখনও ডিপে যাইনি। এগুলো হচ্ছে বেসিক জিনিস, এইগুলো থেকে কিন্তু আমার আসে, প্রশ্নগুলো তো দেবেই এগুলো থেকে। ঠিক আছে, এবার একটা যেমন প্রশ্ন একটা সালে করেছিল, ইন ডিস্ট্রিবিউশন পাইপস ড্রেন ভালভস আর প্রোভাইডেড অ্যাট লোয়ার পয়েন্ট, হায়ার পয়েন্ট, জাংশন পয়েন্ট কোন দিকে? তো
তো খুব স্বাভাবিক ব্যাপার যে আমার ডিস্ট্রিবিউশন পাইপের ক্ষেত্রে ড্রেন ভালভ মানে বেরিয়ে যাবে জলটা, তাহলে আমার সেটা অবশ্যই কিন্তু লোয়ার পয়েন্টেই আমার দিতে হবে। এই ধরনের ছোট ছোট প্রশ্ন বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় করে দিচ্ছে। হ্যাঁ, আর আমি তোমাদের ভালো প্রশ্ন দেখে বলবো যে সেখানে আমার ভালো প্রশ্ন মনে হয়েছিল, বেশ কিছু প্রশ্ন টার্বিডিটির ওপরে থাকে, ঠিক আছে? সেইগুলোকে যেমন একটা আমি তোমাকে বলি, রিকুপারেশন টেস্ট ইজ ক্যারিড আউট টু ডিটারমাইন, তাহলে টার্বিডিটি অফ ওয়াটারের ক্ষেত্রে কিন্তু এটা হয়, ঠিক আছে? একদম টোটাল প্রশ্নের ভাণ্ডার আছে, যে ক্ষেত্রে মানে আমাদের টোটাল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের পড়ে যে ধরনের প্রশ্নগুলো বিভিন্ন বছরে হয় এবং সাজেস্টেড সেইগুলো। আচ্ছা, এটা ঠিক হাইড্রোলিক্সের নয়, তবুও আমি তোমাদের বলে দিচ্ছি, ওই স্লো স্যান্ড ফিল্টার আর র্যাপিড স্যান্ড ফিল্টার থেকে কিন্তু প্রত্যেক বছর প্রশ্নটা দেবেই, এগুলোকেও কিন্তু একটু দেখে রাখবে, ঠিক আছে? পিএইচ ভ্যালুর ক্ষেত্রে তো আমি তোমাদের বললামই যে প্রশ্নগুলো কীরকমভাবে হবে। যেমন একটা প্রশ্ন বলছি, দেখো তোমরা উত্তরটা দেওয়ার চেষ্টা করো, তারপরে আমি বলে দিচ্ছি। দি পিএইচ ভ্যালু অফ ওয়াটার ইজ কেপ্ট স্লাইটলি লেস দ্যান 7 so that hydrochloride ions may combine with ammonia ions to form, তাহলে পিএইচ ভ্যালু জলের 7 থেকে একটু কম রাখা হচ্ছে, যেটাতে হাইড্রোক্লোরাইড আয়ন অ্যামোনিয়ার সঙ্গে কম্বাইন করে কি হবে? 1 নম্বর অ্যান্সার দিয়েছে মোনোক্লোরোমাইন NaCl, বি দিয়েছে ডাইক্লোরোমাইন NH2Cl, সি দিয়েছে নাইট্রোজেন ট্রাইক্লোরোমাইন NCl3, ডি হচ্ছে অল অফ দ্য অ্যাবভ। অ্যান্সার হবে কিন্তু এটার অল অফ দ্য অ্যাবভ। তার মানে হচ্ছে আমার যদি 7-এর কম পিএইচ ভ্যালু থাকে, সেক্ষেত্রে আমার হাইড্রোক্লোরাইড আয়ন যদি অ্যামোনিয়ার সঙ্গে কম্বিনেশন করে, তাহলে কিন্তু আমাদের এই প্রত্যেকটা পার্টি হতে পারে, ওকে? এই রকম মানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে কিন্তু প্রশ্নের ধারাটা একটু আলাদা, সামান্য একটু আলাদা। মানে জুনিয়র ইঞ্জিনিয়ারের যে প্রশ্নগুলো করছো সেগুলো কিছু তো আসে, ধরো 40 নম্বরের প্রশ্ন বা 50 অবধি ওই জুনিয়র ইঞ্জিনিয়ার লেভেলের প্রশ্ন আসবে, কিন্তু তারপরেই কিন্তু ধারাটা একটু চেঞ্জেস হতে থাকবে, ঠিক আছে? একটু চেঞ্জেস হতে থাকবে, সেই চেঞ্জেসগুলো নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? দেখো কিছু সাবজেক্ট আছে যেগুলোর প্রশ্ন তো আলাদা হওয়ার ব্যাপার নেই, যেমন যে বিল্ডিং মেটেরিয়ালস বা সার্ভে, এগুলো নিয়ে খুব বেশি আলাদা হওয়ার ব্যাপার নেই। কিন্তু যখনই আসে আমি হাইড্রোলিক্স, ডিজাইন, এই পার্টগুলোতে আসবো, তখনই কিন্তু প্রশ্নগুলো একটু আলাদা হয়ে যাবে, ঠিক আছে? এই আলাদাগুলো হতে থাকবে। আর আমার কাছে যদি আরও নতুন যে প্রশ্নগুলো আমার মনে হবে যে এবারে আসতে পারবে, সেই প্রশ্নগুলো আমি বলবো, তোমরা দেখে নিও যখন প্রশ্নটা আসবে ফাইনালি হবে, তখন কতটা মিলছে বা মিলছে না, ঠিক আছে? যেমন সেলফ ক্লিনজিং ভেলোসিটির ওপরে কিন্তু প্রত্যেক বছর একটা না একটা প্রশ্ন দেয়, এবারেও কিন্তু সে প্রশ্নটা আসার চান্সেস আছে, ঠিক আছে? যে সেলফ ক্লিনজিং ভেলোসিটিটা কী, বহু ক্ষেত্রে প্রশ্ন করে। অনেকে বলে ভেলোসিটি অফ ড্রাই ওয়েদার ফ্লো, ভেলোসিটি অফ ওয়াটার অ্যাট ফ্লাশিং, ভেলোসিটি অ্যাট হুইচ নো অ্যাকুমুলেশন রিমেন্স ইন দ্য ড্রেনস। এই একদম সি, আর অন্য কিছু ভাববো না। হ্যাঁ, সি এর উত্তরটা, ঠিক আছে? আরেকটা বলি, ফর দ্য সার্ভাইভাল অফ দ্য ফিশ ইন এ রিভার স্ট্রিম দ্য মিনিমাম ডিজলভড অক্সিজেন ইজ প্রেসক্রাইবড, তাহলে মাছেদের জলে বাসযোগ্যর জন্য মিনিমাম ডিজলভড অক্সিজেন কত থাকা উচিত? অ্যান্সারটা খুব কমন প্রশ্ন এটা, কিন্তু তাও আমরা ভুল করে বসি 4 ppm, ঠিক আছে? এইগুলো আমাদের একটু দেখে নিতে হবে। আজকে আমি খুব বেশি লঙ্গার করছি না ভিডিওটা, কিন্তু এতটুকুই বলতে পারি, এই ক্লাসেসের মাধ্যমে তোমরা কিন্তু এই যে জিনিসগুলো বললাম হাইড্রোলিক্সের, এইগুলো কিন্তু প্রিপারেশান নিতে থাকো, যে এইগুলো পড়তে থাকো, এর ডিটেলিংটা করতে থাকো। ছোট ছোট এখান থেকে অঙ্কগুলো দেখবে, গুপ্তা বা খুরমি গুপ্তা বা অন্যান্য যে জায়গায় যে বইগুলো আছে, বা তোমাদের বলেছিলাম ইন্ডিয়া ব্রিক্স, এই যে ওয়েবসাইটটা, এগুলো থেকে নিয়ে ছোট ছোট অঙ্কগুলো করার চেষ্টা করো। এর যদি কোনো পার্ট তুমি বুঝতে না পারো, কোনো জায়গাটা অসুবিধা হয়, আমাকে বলবে, আমি নিশ্চিতভাবে তোমাদের হেল্প করার চেষ্টা করব, ঠিক আছে? ঠিক আছে, তাহলে সবাই ভালো থেকো, এবং তোমাদের পরবর্তী যে পরীক্ষা আসছে তার জন্য
অগ্রিম অভিনন্দন, ভালোভাবে থেকো, সুন্দরভাবে পরীক্ষা দিও, আশা করি বেটার হবে। আমার উইশেস তোমাদের সঙ্গে আছে। আর যারা ইন্টারভিউ দিচ্ছ, ইন্টারভিউতে তো আমি এখন অবধি যা জানতে পারছি, ইন্টারভিউয়ের বোর্ড কিন্তু খুব ভালো। ইন্টারভিউয়ের বোর্ডে কিন্তু ওই হ্যারাসমেন্ট ব্যাপার কিন্তু নেই সেভাবে, কিন্তু যারা যারা একটু চালাকি করছে তাদের জন্য কিন্তু একটু সমস্যা ক্রিয়েট করছে যে ওনারা। কারণ একটা জিনিস মাথায় রেখেই তোমরা কিন্তু পরীক্ষা দিতে যেও, যে যারা পরীক্ষা নিচ্ছেন প্রত্যেকে কিন্তু ওয়েল এক্সপিরিয়েন্স পারসন। সো কিপ ইট আপ, প্রত্যেকে ভালো থেকো, এবং আগামী যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরীক্ষা আছে তার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল তোমাদের জীবনের জন্য। ওকে, আজকে এই অবধিই থাক। থ্যাংক ইউ।